বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় বসবার পর থেকেই ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বুঝতে পারছেন যে নিজের একটা বাস কিনে রং করে নিজের ছবি লাগিয়ে স্লোগান লাগিয়ে সে বাসে স্ত্রী পরিজনকে উঠিয়ে দেশের বিভিন্ন শহরে হুটহাট করে চলে যাওয়া যতটা সহজ, কিংবা কোনো একটা আভ্যন্তরীণ প্লেনে দলে বলে উঠে বিভিন্ন শহরে হুটহাট করে পৌঁছে যাওয়া যতটা সহজ, একটা রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পাওয়া, গুরুত্বপূর্ণ কোনো দেশ থেকে দ্বিপাক্ষিক সফরের আনুষ্ঠানিক দাওয়াত পাওয়া অত্যন্ত কঠিন একটা কাজ তার মতো একজন প্রধানমন্ত্রীর জন্য। কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসবার পর থেকেই তিনি বিদেশ যাত্রা নিয়ে তার যে একটা শনির দশা চলছে সেই দশাটা তিনি কাটিয়ে উঠতে চাইছেন। ১৭ বছরের নির্বাসিত জীবনেও তারেক রহমানের একদিকে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা ছিল, যেই নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে, অন্যদিকে একটা দীর্ঘ সময় তিনি বাংলাদেশের পাসপোর্ট জমা দিয়ে ফেলে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলেও যুক্তরাজ্য কর্তৃপক্ষ তাকে কোনো আনুষ্ঠানিক ব্রিটিশ পাসপোর্ট তার হাতে তুলে দেয়নি। কাজেই নানা সময়ে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সৌদি আরবে ওমরা করতে গেছেন বা নানা ধর্মীয় কাজে উপস্থিত হয়েছেন। মালয়েশিয়ায় এক দফা ভাইয়ের সঙ্গে দেখা করতে, আরাফাত রহমান কোকোর সঙ্গে দেখা করতেও ট্রাভেল ডকুমেন্ট নিয়ে এই নির্বাসনের সময়ও গিয়েছিলেন বটে, কিন্তু এমনিতে তার ইউরোপ, আমেরিকা, এশিয়ার কিছুই গত ১৭-১৮ বছরে দেখা হয়নি বা যাওয়াও হয়নি। কাজেই প্রধানমন্ত্রী হবার পর তিনি অত্যন্ত গুরুত্বের সাথে একদিকে যেমন আমেরিকার নিষেধাজ্ঞা উঠে যাবে এজন্যে দিন গুনছেন, অন্যদিকে একটা গুরুত্বপূর্ণ সফর দিয়ে তার প্রধানমন্ত্রিত্বের বিদেশ সফরের শুভ সূচনা করতে চাইছিলেন। এখন ২১ এবং ২২ জুন তিনি মালয়েশিয়া সফর করবেন। মালয়েশিয়া থেকে একটা আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ এসেছে, সেটা মোটামুটি নিশ্চিত। কিন্তু পত্রপত্রিকায় যে লেখা হচ্ছে ২৩ থেকে ২৬ জুন তারেক রহমান মালয়েশিয়া থেকে চীন সফর করবেন, আসলে চীন সফর নিয়ে ঘাপলাটা কোথায়? একবার পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, একবার পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম যাচ্ছেন শুধুমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরটা কনফার্ম করতে, নিশ্চিত করতে, সফর সূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে। কিন্তু এখন পর্যন্ত সফর নিয়ে, সফর সূচি নিয়ে চীনের তরফে একটি বাক্য উচ্চারণ করা হয় নাই। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে তিনি যতটা সক্রিয়, বিশেষভাবে ২০২৪-এর আগস্টের পর থেকে মাসে ১-২বার অন্তত জামায়াতে ইসলামীর আমিরের সাথে তিনি গিয়ে দেখা করেনি, এমনকি ডাকসু ভিপি সাদিক কায়েমদেরও তিনি অত্যন্ত ঘনিষ্ঠ। সেই চীনের রাষ্ট্রদূত কিংবা দূতাবাসের তরফেও এখন পর্যন্ত বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে চীন যাবেন সে প্রসঙ্গে কিছু শোনা যায়নি। একটা বড় সন্দেহের জায়গা হচ্ছে, তারেক রহমানের চীন সফর নিয়ে আসলে একাধিক ঘাপলা আছে, ঘাপলার উপরে অনেক আরো বড় বড় ঘাপলা আছে, কিন্তু সবচেয়ে বড় ঘাপলাটা হয়ে উঠেছে এই যে চীনের তরফে তারেক রহমানের এই সফর নিয়ে তেমন কোনো আগ্রহই নাই। চীনে তারেক রহমানের সফরটাকে আনুষ্ঠানিক দাওয়াত হিসেবে দেখাতে কিংবা একটা রাষ্ট্রীয় সফর করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য চীনের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দাওয়াত পাওয়াই যথেষ্ট। কিন্তু আমরা সকলেই জানি চীনে আসলে প্রধানমন্ত্রীর পদটা যতটাই আলংকারিক ততটাই বড়, প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ পদ হচ্ছে চীনের এক ও অদ্বিতীয় নেতা, তাদের প্রেসিডেন্ট শি জিনপিং এর। এখন চীন সফরে তারেক রহমান যাবেন বটে, কিন্তু শি জিনপিং তার সঙ্গে কেন দেখা করবেন, তাদের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠকের সময় কেন বের করবে চীন, সেটা যতক্ষণ না চীন বুঝতে পারছে ততক্ষণ চীন আসলে এই সফরে বাড়তি কোনো আগ্রহ দেখাচ্ছে না। আর তারেক রহমানের পারিষদবর্গ, খলিলুর রহমান ছুটে গেছেন বেইজিংয়ে, ছুটে গেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, কিন্তু তারাও এখন পর্যন্ত চীনের প্রেসিডেন্ট, চীনের সর্বোচ্চ নেতা শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা বৈঠক নিশ্চিত করতে পারে নাই। দেখেন, শি জিনপিং এর সঙ্গে বৈঠকটা কেন এত গুরুত্বপূর্ণ এবং কেনই বা তারেক রহমানের সঙ্গে তিনি দেখা করতে তেমন আগ্রহী হচ্ছেন না।
বরাবর ভারতকেই শুধু শেখ হাসিনার পক্ষাবলম্বনের জন্য বা শেখ হাসিনাকে ক্রমাগত সমর্থন দিয়ে যাওয়ার জন্য দায়ী করা হয় বটে, কিন্তু শেখ হাসিনার আমলের প্রত্যেকটা নির্বাচনের ইতিহাস এবং এর আগে পরে দেশে বিদেশে প্রতিক্রিয়াগুলো যদি আবারও এমনকি ইন্টারনেটে গিয়ে খুঁজে দেখেন, দেখবেন সব সময় প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার যে কোনো নির্বাচনের আগে পরে সবচেয়ে সক্রিয়ভাবে তাকে সমর্থন জানিয়ে গেছে তিনটি দেশ: ভারত, চীন এবং রাশিয়া। এবং চীন 2024-এ শেখ হাসিনার সর্বশেষ নির্বাচনের আগে যেমন চীনের রাষ্ট্রদূত শেখ হাসিনাকে গিয়ে বলে এসেছিলেন যে তারা প্রত্যাশা করেন যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং নির্বাচনের পর তারা তিস্তা মহাপরিকল্পনাটি স্বাক্ষর করে ফেলতে চায় এবং এর কাজ শুরু করতে চায়। ঠিক তেমনিভাবে শেখ হাসিনা আবারও নির্বাচিত হওয়ার পর বিএনপি জামাতবিহীন ওই নির্বাচনে 2024-এর নির্বাচনের পর সবার আগে যে দেশগুলো তাকে অভিনন্দন জানায় সেগুলো যেমন চীন, রাশিয়া, ভারত, তেমনি চীনের রাষ্ট্রদূত সাথে সাথে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীবর্গের সঙ্গে দেখা করে একথা জানিয়ে আসেন যে চীন তিস্তা মহাপরিকল্পনা শুরু করতে প্রস্তুত আছেন। এবং সেই জায়গা থেকেই শেখ হাসিনার জুলাই মাসে চীন সফর স্থির হয়েছিল 2024 সালের নির্বাচনের পরে। কিন্তু 2024-এর জুনে ভারত সফরে গিয়ে শেখ হাসিনা আবার মন পরিবর্তন করেন ভারতের অসন্তোষ দেখে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ তিনি চীনকে দিয়ে দেবেন এ আশঙ্কায় তখন শেখ হাসিনা জুলাইয়ে যখন চীন সফরে যান, শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চূড়ান্ত করতে রাজি হন না, তখন শোনা যায় শি জিনপিং সাথে সাথে ওই বৈঠক থেকে এক রকমের ক্ষুব্ধ হয়ে উঠে যান, সংক্ষিপ্ত করে ওই বৈঠক উঠে যান এবং তারপর শেখ হাসিনা ওই সফর সংক্ষিপ্ত করে একদিন আগে বাংলাদেশে ফিরে এসেছিলেন। এরপর থেকেই চীনের মূল লক্ষ্য ছিল যে বাংলাদেশে এমন একটা সরকার আনা যেই সরকার তাদেরকে তিস্তা মহাপরিকল্পনা দেবে। 2024-এর আগস্টের পর চীন যতটা উৎসাহে জামায়াতে ইসলামীর সঙ্গে সংযোগ স্থাপন করেছে, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, তাতে পরিষ্কার ছিল যে শেখ হাসিনার উৎখাতে একরকমের অতি আনন্দিত চীন, যদিও বা এর আগে তারা সর্বদা এমনকি 2024-এর নির্বাচনের আগেও আমেরিকা যে শেখ হাসিনার আয়োজিত নির্বাচনে হস্তক্ষেপ করতে নানাভাবে নানা চাপ প্রয়োগ করছে তার বিষয়ে কিন্তু সমালোচনা করে এসেছিল। সেই চীন এরপর যেই সরকার বাংলাদেশে ক্ষমতায় এসেছিল, ইউনূস সরকার, তাদের জন্য একটা দ্বিপাক্ষিক সফরের ব্যবস্থা করেছিল। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় সফরে চীনে যান। তিনি গিয়ে কথা দিয়ে আসেন যে শেখ হাসিনা পরবর্তীতে যে সরকার এসেছে, ইউনূস সরকার, তারা চীনকেই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেবে। কিন্তু তারেক রহমান সরকার যখন ক্ষমতায় এলো, মানে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের পছন্দে তিনি ডিসেম্বরের শেষে দেশে ফিরলেন, ফেব্রুয়ারিতে তিনি প্রধানমন্ত্রী হয়ে বসলেন। তারেক রহমান কখনোই চীনের প্রথম পছন্দ ছিল না। তারেক রহমান সরকারকে যে মার্কিন যুক্তরাষ্ট্র বসিয়েছে, চীন সেটা 2025-এর জুনে মার্কিন যুক্তরাষ্ট্র যখন লন্ডনে তার সঙ্গে দূত পাঠিয়ে বৈঠক শুরু করেছিল তখন থেকেই সেটা জানে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সর্বসম্মত হয়ে এই যে তারেক রহমানের ক্ষমতায় আসা, এরপর চীন এখন এই তিস্তা মহাপরিকল্পনার ব্যাপক বিনিয়োগে এই সরকারের ওপর কোনো ভরসা করতে পারছে না। কাজেই তারেক রহমান সরকার হাত তুলে যদি বা বলেন যে তারা তিস্তা মহাপরিকল্পনা দিতে প্রস্তুত, তবুও তিস্তা ব্যারেজের কাজ শুরু করতে চীন এখন প্রস্তুত নয়, কারণ তারা জানে তারেক রহমান সরকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ব্যবস্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমনকি আকসা জিসোমিয়ার মতো সামরিক প্রতিরক্ষা চুক্তিগুলোও ঘটে যাচ্ছে। চীন জানে বাংলাদেশে তাদের হাতে বরং এমন অপশন আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ নয়, চীনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত এবং যারা
চীনকে তিস্তা মহাপরিকল্পনা সহ ব্যাপক বিনিয়োগ এবং ব্যাপক প্রভাব বিস্তার করতে দিতে প্রস্তুত, এবং যাদের সঙ্গে চীন 2024 আগস্টের পর থেকে ক্রমাগতভাবে তাদের দলের বিভিন্ন প্রতিনিধি দল, তাদের তরুণ দলের বিভিন্ন প্রতিনিধি দল, ছাত্র শিবিরের বিভিন্ন প্রতিনিধি দলকে নিয়ে চীনের সঙ্গে সম্পর্কটাকে আরো ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত গড়ে তুলেছে, এবং যাদেরকে চীন ছাড়া আর কোনো দেশই প্রথম পছন্দ হিসেবে গ্রহণ করছে না। কাজেই তারেক রহমান সরকারের সঙ্গে অতি ঘনিষ্ঠতা কিংবা তারেক রহমানের সঙ্গে একটা বিশ্বাস বা 10 বছর মেয়াদি একটা দীর্ঘ মেয়াদি কোনো প্রকল্পে যাওয়া, তিস্তা পরিকল্পনায় যাওয়ার জন্য চীন এখন প্রস্তুত নয়। আর এত বড় কোনো প্রকল্প হাতে না থাকলে তারেক রহমানের মতো একজন মার্কিন যুক্তরাষ্ট্রের বসিয়ে দেওয়া প্রধানমন্ত্রীর সঙ্গে, যাকে ভারতও সে সময় সমর্থন করেছিল কিন্তু এখন ভারতও সমর্থন করে না, সেই ব্যক্তির সঙ্গে চীন অতিরিক্ত ঘনিষ্ঠতা কিংবা তাকে একটা গ্র্যান্ড রিসেপশনের মাধ্যমে রাষ্ট্রীয় সফরের সুযোগ দেওয়ার চীনে কোনো প্রয়োজনীয়তা দেখছে না। অন্যদিকে তারেক রহমান যে জোর গলায় বলতে পারছেন না যে তিনি প্রস্তুত তিস্তা মহাপরিকল্পনা চীনকে দিয়ে আসতে, মানে খলিলুর রহমান দৌড়ে গেছেন বটে বসের জন্য চীন সফরের একটা আনুষ্ঠানিক দাওয়াত আনতে, গিয়ে বলেছেন তিনি এলে নিশ্চয়ই তিস্তা নিয়ে আলাপ হবে, কিন্তু নির্বাচনের আগে যেমন বলেছিলেন তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে, এখন যে আর তিনি বলতে পারছেন না গলা খুলে যে তিস্তা তিনি চীনকেই দেবেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাতে অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্রোধান্বিত হয়ে পড়বে। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি তার রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনকে বাংলাদেশে পাঠিয়েছেন কমিউনিস্ট চীনের সঙ্গে অতি ঘনিষ্ঠতার ঝুঁকি বোঝাতে, এবং ব্রেন ক্রিস্টেনসেন 2026 জানুয়ারিতে বাংলাদেশে এসেই যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে সরাসরি বলেছেন যে তিনি বাংলাদেশকে, বাংলাদেশের সামরিক বাহিনীকে, বাংলাদেশের যে সরকার নির্বাচিত হতে যাচ্ছে তাদের সবাইকে বুঝিয়ে ছাড়বেন যে চীনের সঙ্গে অতি ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, তখন চীনের রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্রের সে অবস্থানের জন্যে প্রতিবাদ জানিয়েছিল যে ওটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হস্তক্ষেপ বলে, কিন্তু চীন জানে তারেক রহমান বা বিএনপি সে কথা কখনো জোর গলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে বলতে পারেনি। তাহলে যে দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বগ্রাসী বাণিজ্য চুক্তি হয়ে গেছে, যে দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক প্রতিরক্ষা চুক্তি হতে যাচ্ছে, সেটাও সর্বগ্রাসী বটে, সেখানে চীন কেন অযথা বিনিয়োগ করতে আসবে? বরং চীন এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা না করে যে দলের সঙ্গে তারা ঘনিষ্ঠতা তৈরি করেছে, বিশ্বস্ততার সম্পর্ক তৈরি করেছে, সে দলকেই ক্ষমতায় দেখতে চাইবে, সেটাই তো বোধহয় স্বাভাবিক। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রেও তারেক রহমানের চীন সফর সত্যি ঘটলে সেটার যে প্রভাব পড়বে, সম্ভবত খলিলুর রহমান তারেক রহমানকে সেই ঘাপলাটা সম্পর্কেও সচেতন করেন নাই। কমিউনিস্ট চীনে যদি সত্যি তারেক রহমান যান এবং গিয়ে এটা ওটা দিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে আসেন, কিংবা এমন বড় কিছু বের করতে পারেন যেটা দিয়ে তিনি শি জিনপিং এর সঙ্গে বৈঠক নিশ্চিত করতে পারবেন, তাহলে নিশ্চিতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প কালো তালিকা থেকে আরো কালো তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিপদ তাই চারদিকে। চীন সফর নিয়ে অনেক